আজকে আমার ঠাকুমার এইরকম অবস্থা ওনার নিজের জন্যই। বর্ষার দিনে চলাফেরা করা খুব মুশকিল হয়ে ওঠে, আর বয়স্কদের জন্য তো আরোই মুশকিল। আজকে সকাল সকাল উঠে খুবই সিম্পল একটা রান্না করলাম, যাতে করে ঠাকুমার অসুবিধা না হয়। রান্নাবান্না শেষ করে ঠাকুমাকে ঘর থেকে বের করে ওনাকে পরিষ্কার করিয়ে দিয়ে ওনাকে খেতে দিয়ে দিলাম। তারপর আবারও ঠাকুমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়েই বাইরের পরিবেশটা দেখছি। আগামীকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আকাশটা প্রায় এরকম দেখাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। তারপর সেই পরিবেশ উপভোগ করার পর আমি চলে গেলাম ঠাকুমার ঘরের দরজা খুলতে আর জানালা খুলতে। সকাল সকাল উঠে আমার প্রথমত এটাই কাজ থাকে যে আমি ঘুম থেকে উঠব, তারপর আমি ঠাকুমার ঘরের দরজা জানলা খুলে দেব। জানলা খুলে দেওয়ার পর ঠাকুমার মুখটা কি সুন্দর দেখা যাচ্ছে, তোমরাই বলো এরকম মুখ দেখে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তারপর আমি ঠাকুমার সাথে অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, ঠাকুমার গাল হাতিয়ে দিয়েছি। তারপর ঠাকুমা বলছে যে সকাল কি হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ সকাল হয়ে গেছে, তুমি একটু শুয়ে থাকো, আমি আগে রান্নাবান্না শেষ করি, তারপর তোমাকে উঠিয়ে নেব। কারণ আমি যদি রান্নাবান্না না শেষ করি, ঠাকুমা তো উঠে গিয়ে বসে থাকবে, আমি তখন তো আর খাবার দিতে পারবো না। তাই বললাম তুমি শুয়ে থাকো, আমি রান্নাঘরে দেখি কি করা যায়। এবার রান্নাঘরে গিয়ে দেখি এই লাউটা অর্ধেক পচেই গেছে। মানে দুদিন আগে আমি অর্ধেক বানিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি যে বানাবো বলে। তো তারপর ওই পচা ছেঁড়া মানে যতটুকু ছিল অতটুকু কেটে ফেলে দিয়ে তারপর যতটুকু ছিল ওইটুকুই কেটে নিয়েছি। আজ আমি এই যে কি বলে লাউয়ের যে তরকারিটা, এটা আমি প্রথম খেয়েছিলাম শিলিগুড়ি এক হোটেলে। শিলিগুড়ি হোটেলে খেয়েছিলাম কেন? যখন আমি আমার বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম, তো সেই এনজিপির বাইরে একটা হোটেল আছে, হোটেলটা খুবই ভালো আর খুব সুস্বাদু রান্না হয় সেখানে। তো সেখানে খেয়েছিলাম এই লাউয়ের তরকারিটা, ওনারা এইভাবে বানিয়েছিল। তো আমার না সেই লাউয়ের তরকারিটাকে এতটা ভালো লেগেছিল যে আমার এখনও মুখে লেগে আছে। তো সেই সূত্রেই আমি আজকে ভাবলাম যে যেহেতু লাউটা আছে তো এইভাবে বানানো যাক আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। এইভাবে একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। খুব একটা সিম্পল সুস্বাদু রান্না, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর এদিকে প্রায় রান্না তো আমার শেষ হয়ে গেছে। আমি একটু লবণটা চেখে দেখে নিচ্ছি যে কীরকম হয়েছে। দেখলাম যে না, লবণটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এদিকে রান্না করতে করতে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো প্রায় ভাতও হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না করার কারণ এইটাই যে ঠাকুমাকে ঘুম থেকে ওঠাতে হবে, আর ঠাকুমা হচ্ছে এখন একা একা উঠতেই পারে না, যেটা আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম। আর ঠাকুমা পড়ে যাওয়ার কারণে ঠাকুমা হাতে ব্যথা পেয়েছে, এবার কোমরেও ব্যথা পেয়েছে, কিন্তু কোমরেরটা বলছে নাকি সেরকম একটা ব্যথা পাইনি, হাতেই ব্যথা পেয়েছে। আর হাতটা তো একটু কেটেও গেছিলো, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো ঠাকুমা আমার সাথে অনেক গল্প করার পর আমি বললাম যে চলো এবার তোমাকে বাইরে নিয়ে যাই। ঠাকুমা তো স্নান করতেই যাচ্ছে না এখন, আর ঠান্ডা যেহেতু বৃষ্টির দিন, তো বললাম তোমাকে স্নান করতে হবে না, তুমি বাইরে চলো, বাইরে গিয়ে একটু বসলে ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর। তারপর আমি ঠাকুমাকে ধরে নিয়ে বাইরে নিয়ে গেলাম, আর ওনাকে বসিয়ে দেব বাইরেই। যেহেতু ঠাকুমা এখন চেয়ারেও বসতে চায় না, তো ভাবলাম যে চেয়ারে বসতে হবে না, তুমি আপাতত নিচে পাকাতে বসো, পাকাতে আমি একটা চট পেতে দিচ্ছি। ঠাকুমা একদমই হাঁটতে পারে না এখন, একা একা তো পারেই না, আর ওনাকে একা ছাড়া এখন খুব মুশকিল। একা ছাড়তে গেলে ভয় লাগে খুব, কারণ কখন পড়ে যাবে। কারণ আমি সেই দিন আমার নিজের চোখে দেখা যে কি করে ঠাকুমা পড়ে গেল মাথা ঘুরে, সেটা দেখলে খুব ভয় লাগে। তাই ভাবলাম যে না, তোমাকে একা কিছুই করতে হবে না, তুমি আমার সাথে চলো, আমার সাথে গিয়ে তুমি বসবে, তারপর তোমাকে আমি জল ভরে দেব, তুমি মুখ ধুয়ে খেয়ে নিবে। তো ঠাকুমা বললো ঠিক আছে, আমাকে নিয়ে চল। আর ঠাকুমার কাণ্ড তোমাদের কি বলবো, ঠাকুমা যে বালতিতে নোংরা ফেলে, হাত ধয়, মুখ ধয়, ওখানে থু ফেলে, পেশাব করে, ওই জলটা নিয়ে আমাদের গেটটা যদি খোলা থাকে 10টার আগ পর্যন্ত, ঠাকুমা কি করবে যে ওই বালতিটা নিয়ে রাস্তায় যাবে, আর রাস্তায় না দেখেই ঢিল মারবে। আর সেই কারণে রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, এরকম অনেকবার হয়েছে যে মানুষের গায়ে গিয়ে সেই নোংরাগুলো পড়ে, ঠিক আছে। এবার তো আমি কিছু বলতে পারি না, যেহেতু উনি দেখতেও পারে না, ফাঁকা জায়গা পায় আর ঢিল মেরে দেয়, ঠিক আছে। অনেকের তো গায়ে পড়েছিল, কিন্তু সেরকম কেউ কিছু বলেনি,
আমার ঠাকুমা যেহেতু একজন বয়স্ক মানুষ, চোখে দেখতে পারে না, এই কারণে আমিও বলি যে উনি তো চোখে দেখতে পারেন না, উনি ভুল করে ফেলে দিয়েছে। তো তারপর বলে যে ঠিক আছে, কিছু বলে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ঠাকুমার খুব ইয়ে করে উনি এটাতে। তো তারপর এখানে আমি ঠাকুমাকে জল দিয়ে দিলাম, ঠাকুমা মুখ ধুয়ে নিল। মুখ ধুয়ে নেওয়ার পর আমি ঠাকুমাকে 1 গ্লাস জল দিলাম, কারণ ঠাকুমা সকালবেলা হচ্ছে জল খায়। আর যেহেতু পরিবেশটা খুব ঠান্ডা ছিল, তাই আমি ঠাকুমাকে বললাম তুমি চাদর গায়ে দিয়ে বসো, নাহলে আরও ঠান্ডা লেগে যেতে পারে। ঠাকুমার এই অবস্থা দেখার পর আমি ভাবছি যে ঠাকুমা কবে আগের মতো আবার সুস্থ হবে। জানি না আদৌ সুস্থ হবে কি হবে না। ঠান্ডা পড়লে ঠাকুমার অবস্থা খুবই কাহিল হয়ে যায়। আর এখন তো ঠান্ডা শেষ হওয়ার পর বর্ষাকাল চলে আসছে। এই বর্ষাকালে তো আরও ঠাকুমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো রান্না করার পর আমি ঠাকুমাকে গরম গরম ভাত দিয়ে দিয়েছি খেতে। ঠাকুমা বলছে আমাকে এতগুলো ভাত দিয়েছিস, আমি কী করে খাবো? আমি বললাম যে তুমি এতগুলো যদি খেতে না পারো, যতটুকু খাবে ততটুকুই খাও। আমার কথা একদম শুনতে চায় না, আমি এতটা রাগ করে বলি, তারপরে যখন আমি রেগে চিৎকার করে বলবো তখনই উনি শুনবে, তার আগে উনি শুনতেই পারবে না। তারপর দেখি না কিছুক্ষণ পর যে উনি না ভাতটা নিয়ে খেতে বসেছে। আবার ভাত খেতে খেতে বলছে খেতে পারি না, এগুলো বলছে। খেতে তো পারবেই না, কারণ যেহেতু এখন বয়স হয়েছে, শরীরের অবস্থাটাও খুব খারাপ, তাই এখন খেতেও পারে না। ঠিক আছে, আর শরীরে তো কদিন ধরে স্নান টান করে না, তাই শরীরটা অনেকটা নোংরা হয়ে আছে। আমি স্নান করিয়ে দিতে চাই, কিন্তু ভয় লাগে খুব, কারণ আমার বাবা যখন মারা যান তার একদিন আগে বাবাকে স্নান করিয়ে দিই জোর জবরদস্তি করি যে তুমি স্নান করো। বাবা স্নান করতে চায় না, তবুও জোর করে স্নান করিয়ে দিই আমরা। তারপরে আমার বাবার সেই দিনকার রাত্রে 12টার দিকে আমার বাবা স্ট্রোক করে। তো এই কারণে আমার খুব ভয় লাগে, যেহেতু উনি বয়স্ক মানুষ। হ্যাঁ, তো এই কারণে আমি ওনাকে স্নান করিয়ে দিই না। ওনাকে অনেকবার বলি আমি যে গরম জল করে দিচ্ছি, তুমি স্নানটা করে নাও। তো অনেক না করে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পরিবেশ, তো বলছি যে ঠিক আছে থাক, করতে হবে না, শরীর মুছিয়ে দিচ্ছি, আর তুমি মুখ ঠুক ধুয়ে নাও। এইভাবেই আর কি চলছে আমার ঠাকুমার জীবন। তো খাওয়া দাওয়া শেষ করার পর ঠাকুমা তো পুরো হাঁপিয়ে গেছে ওইটুকু ভাত খেয়েই। তারপর আমি এখানে একটা কবিতর পায়রা এসেছিল, তো তাকে আমি চাল দেবো খেতে, কিন্তু সে দেখি যে ও চলেই গেছে। তো যাই হোক, আজকে যে আমি তোমাদের দেখাবো তাই ও চলে গেছে, কিন্তু ঠিক একটু পরে চলে আসছিল আবার ও খাওয়ার জন্য। প্রতিদিন এই সময়টায় খেতে আসে। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর ঠাকুমা বাথরুমে গেছে, বাথরুম করে তারপর আবারও দেখি উনি নাকি ঘরে যাবে। তাই বললাম চলো আমি তোমায় দিয়ে আসছি। তো এইভাবে চলছে আপাতত আমার আর ঠাকুমার জীবন। জানি না এইভাবে কি করে কি হবে, কতটা কি হবে। আমার তো ভীষণ ভয় লাগে, ভাবলেই কান্না পায় যে কি হবে এটা ভেবেই। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমার ঠাকুমার নিজের দোষের জন্য এরকম। এটা একদম ঠিক কথা, কারণ আমার ঠাকুমা কোনো কথাই শুনতে চায় না, শুধু নিজেরটাই বজায় রাখে। এতটা বয়স হয়েছে কিন্তু তবু নিজের জেদটা নিজে বজায় রাখে, নিজে শুনতে চায় না। যে বলি তুমি এটা করো না ওটা করো না, তবুও শুনতে চায় না, নিজের জেদটা সবসময় বজায় রাখে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি ঠাকুমাকে আবারও শুইয়ে দিলাম, তারপর এই কম্বলটা গায়ে দিয়ে দিলাম। এখন আমি নিজে স্নান করব, খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।